জামাত ইসলামের কৌশলটা যেটা নিয়েছিলেন 24-এর অভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য। অর্থাৎ তারা মনে মনে ভাবছেন যে তারা হয়তো বা এখানে এত পপুলারিটি অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের পরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন বিধায় আজকে দুটা পার্টির সাথে বিএনপি এবং জামাতে ইসলামের সাথে যে আমরা সাপে নেউলে সম্পর্কটা দেখতেছি। রাজনীতি তো কিন্তু বর্তমান যেমনভাবে চলতেছে আমি জাস্ট একটু অন্য আশাবাদী মানুষ, অন্য আশা করেছিলাম। আমার আশাটি ছিল 24-এর অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে যারা 15টি বছর একত্রিতভাবে কাজ করেছে একসাথে, অর্থাৎ পতিত একটি সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরানোর জন্য, তারা যদি পজিটিভ দিকে অগ্রসর হতে পারত সবচেয়ে ভালো হতো বাংলাদেশের জন্য। তো সেটা আমি তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে তাকে নেগেটিভ বলবো না, কারণ আজকে তারেক রহমান সাহেব যে বক্তব্য উত্থাপন করেছেন এটি কিন্তু অন্য পক্ষে থেকেই প্রথম শুরু করা হয়েছিল। অর্থাৎ বিএনপিকে অ্যাটাক করার পরে পরবর্তী পর্যায়ে তারা আত্মরক্ষার জন্য, আমি বলবো রাজনৈতিকভাবে তাদের বিষয়টি রক্ষার জন্য তারা এই ধরনের বক্তব্য এখন উত্থাপন করেছে। যদি এটা প্রসঙ্গে আমরা জামাতকে টেনে নিয়ে আসি তাহলে আমরা দেখব আমার ভাইয়া যে কথা বললেন তাদের সাথে একসময় বন্ধুত্ব ছিল। জামাতের বন্ধুত্ব কিন্তু একমাত্র বিএনপির সাথেও ছিল না, আওয়ামী লীগের সাথেও তো ছিল। আমরা তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল, উল্লেখ করে তারা হলো মুদ্রা রিপিট 71, 86, 96 সহ বিগত 15 বছর তাদের সঙ্গেই ছিল। অনেকটা আওয়ামী লীগ জামাতের রসায়ন নিয়েই বলেছেন। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি সেটা হচ্ছে, দেখেন 1986 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সময়, অর্থাৎ যে নির্বাচনটি হলো লালদিঘির ময়দানে দাঁড়িয়ে শেখ হাসিনা ওয়াজিদ বলেছিলেন ওই নির্বাচনে যিনি অংশগ্রহণ করবেন তিনি জাতীয় বেঈমান। আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করলেন হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সমর্থনেই বলবো, ও সময় কিন্তু জামাত ইসলাম আবার আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। হয়তোবা তারেক রহমান সাহেব এই দৃষ্টিকোণ থেকেই বলেছেন তারাও, অর্থাৎ একটা অগণতান্ত্রিক সরকারকে রক্ষা করার জন্য, সাহায্য করার জন্য তারা ওই সময় নির্বাচন সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা স্বৈরাচারকে সমর্থন করেছেন। আবার এখানে আমি দেখব 15টি বছর যেটা সেটি এখানে আবার একটু ভিন্ন আঙ্গিকে দেখব। সেখানে কিন্তু জামাত ইসলাম প্রথম দিকে কিন্তু আবার বিএনপির সাথেই ছিল, শেষে এসে আমরা দেখব যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে বিএনপি, তারপরে সম্পর্কটা ভালো ছিল। কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো যখন ছাত্র শিবির জিতে গেল ডাকসু সহ বিভিন্ন ইলেকশনে, তখন কিন্তু জামাত ভিন্ন একটি স্ট্যান্ড নেয়, যেখানে তারা বিএনপিকে আক্রমণ করে কথা বলা শুরু করে। ওরই প্রেক্ষাপটে হয়তোবা ওই অতীত দিনের জামাতের কর্মকাণ্ডকে তুলে এনেছেন জনাব তারেক রহমান সাহেব, যারই জন্য এই বক্তব্যটা উত্থাপন করেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে নতুন জার্মান রুখে দাঁড়ার তবে এখনই, কারণ নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা শুধু নারীর বিরুদ্ধে নয়, তা সরাসরি রাষ্ট্র সমাজের বিরুদ্ধে আঘাত। সেটি যদি আপনি এখানে যদি উত্তর দিতে বলেন, সেটির ভিন্ন দুটো কারণ আছে। একটু খুব কৌশলে জামাত ইসলাম কিন্তু খুব কৌশলে রাজনীতি করে। হ্যাঁ, জামাত ইসলাম সম্পর্কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানের সময় বলছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন ইসলাম না। তাহলে ইসলাম না হলে মাওলানা ভাসানী কোন দৃষ্টিকোণ থেকে বলছিলেন? অর্থাৎ ইসলামকে জামাত ইসলাম কোন ইসলাম, আমি ওই প্রেক্ষাপটে আসছি। অর্থাৎ ওই দিকে বিশ্লেষণ করে তারা পলিটিক্যাল সাইডটাকে বড় করে দেখতেছে। অর্থাৎ রাজনৈতিক স্বার্থ, রাজনীতির দিক দিয়ে তারা ইসলামের দিক থেকে চেয়ে আমার মনে হয় রাজনীতিটাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এটি অন্য অন্য কিছু ইসলামিক পলিটিক্যাল পার্টিরাও দু একদিন আগে বলেছেন। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, জামাত ইসলামের কৌশলটা যেটা নিয়েছিলেন 24-এর অভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য। অর্থাৎ তারা মনে মনে ভাবছেন যে তারা হয়তো বা এখানে এত পপুলারিটি অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের পরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন বিধায় আজকে
দুটা পার্টির সাথে বিএনপি এবং জামাতে ইসলামের সাথে যে আমরা সাপে নেউলে সম্পর্কটা দেখতেছি, তারই প্রেক্ষাপটে আমার মনে হয় বক্তব্যটা এসেছে বিএনপি থেকে।